দেখো আমরা আমাদের সিলেবাসের শেষ পর্যায়ে চলে আসছি, আর আমাদের আর 2টা চ্যাপ্টার বাকি আছে। আজকে যেটা আলোচনা করছি, দেখো আমাদের যে টোটাল যে সিস্টেম, এয়ার কন্ডিশনিং সিস্টেম বলতে যেটা বুঝায় যে মানে ওটার যে ডিজাইন কনসিডারেশন যেগুলো আমরা কিছু আগে কুলিং লোডের ডিজাইন কনসিডারেশন গুলো আলোচনা করছিলাম। এবার হচ্ছে যে টোটাল সিস্টেমটা কিভাবে আমার ডিজাইনটা হবে বা লেআউট হবে সেটা সম্বন্ধে কিছু আইডিয়া আর কি। প্রথমে দেখো কিছু প্রথম যে প্যারাটা দেখো, একটা জিনিস লেখা দেখো, ইট ইজ এ ভেরি ক্রিটিক্যাল ডিসিশন ফর এ ডিজাইন ইঞ্জিনিয়ার, মানে এয়ার কন্ডিশন ডিজাইন ইঞ্জিনিয়ার to select a correct air conditioning system for a given space to be conditioned. The decision maker has to be keep in mind the satisfaction of the customer and the occupants, and also look to the fitness of the system for the space. তিনটা জিনিস ভালো মাথা করে খেয়াল করে রাখো। একটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার বলতে কাকে বোঝাচ্ছে বলো? ওনার, যে তোমার এই যে বিল্ডিং এর যে মালিক, এটা একটা তার স্যাটিসফ্যাকশনের সবচেয়ে বড় এক। 2 নম্বর হচ্ছে যারা অকুপেন্টস, এখানে যারা বসবাস করবে তাদের একটা স্যাটিসফ্যাকশন রয়েছে, সেটা আমার খেয়াল রাখতে হবে। এবং পরবর্তীতে ওভারঅল ফিটনেস, এই ফিটনেস যদি না থাকে তাহলে কি হবে, বিভিন্ন রকম নয়েজ অ্যারাইজ করবে, নয়েজ গুলো আমাদের পলিউশন হয়ে যায়, নয়েজ পলিউশন যেটা হবে। এই যে ফিটনেসটা বড় একটা ফ্যাক্টর। তাহলে আমাদের দেখো যে ইঞ্জিনিয়ার যে এক্সপার্ট ইঞ্জিনিয়ার, যে ডিজাইন ইঞ্জিনিয়ার, তাকে 3টা জিনিসকে সমন্বয় করতে হবে: কাস্টমার স্যাটিসফ্যাকশন, যারা এখানে বসবাস করে অকুপেন্টস, এন্ড দা সিস্টেম। তাহলে এখন এটা কিভাবে আসবে? যে ইকোনমি এর মধ্যে সবচেয়ে এর সাথে সবচেয়ে স্যাটিসফ্যাকশন বড় কথা না, ইকোনমিক কনসিডারেশন অফ দ্য প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। মানে ইকোনমিক কন্ডিশন বলতে কি বোঝাচ্ছে? যে আমার যে তোমার যে কাস্টমার বা তোমার ওনার্স, তার যে কি পরিমাণ সলভেন্সি আছে, কি পরিমাণ তার টাকা মানে আছে, যে ইনভেস্টমেন্ট কতটুকু ক্যাপাসিটি আছে, এটাও মাথায় রাখতে হবে। এখন বলতে কি হবে, তোমার যেটা হবে, তোমার যে নেগোসিয়েশন, তার সাথে ডিসকাশন করতে হবে। প্রথমে একটা ডিজাইন তার কাছে প্রিলিমিনারি সাবমিট করতে হবে, যে আপনি যে জিনিসগুলো চাইছেন সেটা এখানে এই জিনিসগুলো আছে, এটা করসপন্ডিং এই ধরনের কস্টিং আসবে। তখন তার সাথে বসে তখন সে বলবে ভাই এত তো আমার সম্ভব না, এসে আমার মিনিমাইজ করে। তখন যেসব কনসিডারেশন আমি নিচে রেখেছি আমার কি করতে হবে, ছাঁটাই করতে হবে বা করে করে একটা অপটিমাম কন্ডিশনে আমার নিয়ে আসতে হবে, যেটা এটা বিকল্প আর নাই। এর বাইরে যদি আপনি কমাতে চান তাহলে এটা হবে না। হ্যাঁ, আপনি যেটা রিকোয়ারমেন্ট বলছে এটা ফুলফিল করার জন্য, এটা তার বুঝে আসছে বলো। তাহলে এই 3টা স্যাটিসফ্যাকশন তার প্লাস তার ইকোনমিক কনসিডারেশন বড় একটা ফ্যাক্টর আমাদের মাথায় কাজ করতে হবে। এটাই পরে দেখো কি কি জিনিস ফ্যাক্টর কনসিডারেশন করতে হবে, এটা ভালো করে খেয়াল রাখো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস আর কনসিডারেশন আর ইনভেস্টার ক্যাপাসিটি টু ইনভেস্ট এন্ড ইজ অবজেক্টিভ। বুঝে আসছে বলো? এটা সমন্বয় থাকতে হবে। একটা হচ্ছে ক্যাপাসিটি, একটা হচ্ছে কি অবজেক্টিভ। সে চাচ্ছে অনেক কিছু, তার ক্যাপাসিটি আছে কি, এটাকে আমাকে যাচাই করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এটা কিন্তু তোমার সরাসরি জিজ্ঞাসা করা যাবে না। অবজেক্টিভটা নিব, কিন্তু কথার মাধ্যমে এটা জানতে হবে মানে সে কি ধরনের, কত ধরনের ইনভেস্টমেন্ট সে করতে পারে, সেটা একটা বড় ফ্যাক্টর, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। এটা বুঝে আসছে বলো? প্রথমে সেটা, অর্থাৎ আমি যে এখানে যে তোমার টোটাল ওয়ার্ক যেটা করবো নির্ভর করছে এটার উপরে, কারণ অবজেক্টিভ তো এন্ডলেস। আমি অবজেক্টিভ তো আমি কত বেশি বাড়াইতে হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এটার সাথে টাকার সাথে জড়িত। এটা আমার খেয়াল রাখতে হবে। তার অবজেক্টিভ যেগুলো বলবে এটাকে আমি না বাড়াই, সে যে বলে আমি, তারপর আমি দেখবো তার ক্যাপাসিটি কিরকম আছে, সেটাকে আমি আস করতে পারি, তখনই আমি বলতে হ্যাঁ আপনি আর কিছু এসে অ্যাডিশন করতে পারেন। এটা গেল। এখন আসো যে যে সাইডটাকে আমি কনসিডার করি স্পেস অফ দ্য বিল্ডিং, অর্থাৎ বিল্ডিং বলতে বোঝায় অর বিল্ডিং, মানে কোন একটা মধ্যে আমি যেখানে কোন একটা জায়গাকে এয়ার কন্ডিশনিং করবো, কোন একটা বিল্ডিং করবো, তাহলে এখানে 3টা জিনিস আছে: পারপাস, লোকেশন, ওরিয়েন্টেশন এন্ড শেপ। এই পারপাস বলতে কি বোঝায়? পারপাস বলতে বোঝাচ্ছে যে এটা কি, এটা কি তোমার এই যে মানে এখানে যে কি, এটা কোনো শপিং মল, এটা হাউজিং, না কোনো কনফারেন্স হল, না এটা একটা হচ্ছে আমার কি উদ্দেশ্যে এটা বানানো হচ্ছে, না এটা কমার্শিয়াল প্লেস, নিচে মার্কেট থাকবে, উপরে তোমার হাউজিং থাকবে। এটা একটা বড় জিনিস আর কি, আমাদের এটা একটা মাথার মধ্যে রাখতে হবে। এরপর থেকে লোকেশন, লোকেশনটা থেকে বলো কোন লোকেশন আছে, মানে ওই যে ওরিয়েন্ট যেটা আছে, কোন ল্যাটিটিউডে আছে সেটা একটা লোকেশন বলতে বোঝাচ্ছে ল্যাটিটিউড। এই যে আমি যেটা ডিসকাস করে আসছি যে 20 ডিগ্রি ল্যাটিটিউড, 30 ল্যাটিটিউড, এই লোকেশনটা এটা একটা বড় একটা ফ্যাক্টর। কারণ এটার সাথে নির্ভর করতেছে তোমার কি, ওই যে রে, সান রে, মানে এটা যদি আমরা দেখছি যে এক্সপোজ টু সান, শেডেড টু সান, এই জিনিসটা নির্ভর করতে কিন্তু ল্যাটিটিউড এর উপরে। এই যে লোকেশনটা, এটা একটা ক্যারেক্টার, বা অথবা এটা কি রিভার সাইড না হিলের সাইড বা প্লেন ল্যান্ড, বা এটা তোমার সিটি প্লেস
বা অথবা তোমার ভিলেজ এরিয়া, এই জিনিসগুলো বড় একটা ফ্যাক্টর এটার সাথে জড়িত লোকেশন। ওরিয়েন্টেশন এন্ড শেপ, এটা হচ্ছে তোমার আর্কিটেকচারাল যে প্ল্যানিং, যেটা প্ল্যানিং সেটা হচ্ছে ওরিয়েন্টেশন এন্ড শেপ। এটা বড় একটা আমার দেখা তো অনেক সময় আর্কিটেকচারাল এটাকে করার জন্য চতুর্দিকে গ্লাসের তোমার কি একটা গ্লাসে একটা কোট দেওয়া হয়। এই গ্লাস দেওয়া মিন্স মানে কি, সেখানে আমার ওই যে আমরা যেটা পাইছি না সোলার রেডিয়েশন, যেটা সেটা কনসিডারেশন নিয়ে বিশাল হিউজ অ্যামাউন্ট অফ একটা লোড এখানে চলে আসবে। এটা একটা বড় খেয়াল আমার শেপটা। তারপর 2 নম্বর হলো কনসিডেন্টাল অকারেন্স ইন দা এক্সটার্নাল এনভায়রনমেন্ট, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড, এক্সপোজ টু সান, আদার হিট এক্সচেঞ্জার এন্ড শেড। এটা তো বোঝা যাচ্ছে যে আমার সারাউন্ডিংসটা কিরকম, যেটা বললাম হইতে পারে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হতে পারে, হয়তো এটা হাউজিং এরিয়া হতে পারে, হয়তো একটা তোমার কমার্শিয়াল প্লেস হতে পারে। তো তোমার কি হবে যে সারাউন্ডিংস এর যে কন্ডিশন গুলো টাইম টু টাইম ভেরিয়েশন আসবে, ভেরিয়েশন হবে, সেই জন্য এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। এই জিনিসটা তোমার বাইরে এনভায়রনমেন্টে কি কন্ডিশন সেটা। ডাইভার্সিটি ইন্টারনাল লোড, যেমন অকুপেন্স, লাইটিং, আদার্স হিট এক্সচেঞ্জ, এটা মানে কি যে ইন্টারনাল ডাইভার্সিটি মানে কি ইন্টারনাল লোড গুলো ভেরিয়েশন কিরকম হয়। সে যদি মনে হয় হাউজিং হয় শুধু, তাহলে কোনো সমস্যা নাই, রাত্রিবেলা একরকম দিনের রকম একটা মানে একটা স্টেডি কন্ডিশন। কিন্তু একটা কনফারেন্স হল, এখানে যে অ্যাকোমোডেশন হবে, এখানে বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করা, বিভিন্ন লাইটিং করা হবে, এই জিনিসগুলো আমাদের এটা ভেরিয়েশন, এটা মাথায় রাখতে হবে। মানে এবং সবগুলো কেসে এক্সট্রিম কেস ধরে আমাকে আগাইতে হবে। এই যে অকুপেন্স কারা এখানে আসতেছে, তারপর লাইটিং কি ধরনের লাইটিং করা হবে, এটা কি মানে ডাইভার্সিটি মানে কত রকম ফ্লাকচুয়েশন হতে পারে সেটা মাথায় রাখতে হবে। ক্যাপাবিলিটি অফ স্টোরেজ অফ হিট গেন, এর মানে কি যেই অ্যাক্সেসরিজ ব্যবহার করতেছি মানে ওখানে হিট সে অ্যাবজর্ব করে রাখতে পারে কিনা, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমি কোথাও স্ক্রিন দিলাম বা উডের ফ্রেম দিলাম বা একটা ডেকোরেশনের জন্য ফল সিলিং দিলাম, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। নেসেসিটি অ্যান্ড ক্যাপাসিটি অফ দ্য প্রি কুলিং, এটা হচ্ছে যে আমি যে প্রি কুলিং বলতে বোঝাচ্ছে যে আমি যে তোমার যে সাপ্লাই, যে আমি এয়ারটাকে সাপ্লাই দিলাম, সিল এয়ার যে সাপ্লাই দিলাম, এইটাকে আবার কোথাও আমাদের ক্লিনিং করতে হবে, একটু পাঁচটি দরকার। এটা নিয়ে যাও ওই যে না আব্দুল্লাহ ভাই, এটা তোমরা তোমাদের কাজ। এই প্রথম ওইটা মানে বাদ থাকবে, কারণ এটা আগে বাকিগুলো আগে যেরকম করতো ফটোকপি 2টা সেট বানায়। আর ওই যে সুজনকে বললাম এইটা করে ফেললাম, স্যার ওটা বলছিলাম আমি ওই যে স্যার পার্টগুলো জানেন সব ওই যে অনলাইনে আপনি দিয়ে দেন, কাজ করতে জানা নাই, কাজ করতে স্যার ওই যে ওই জানা ডকুমেন্ট দিয়ে রাখেন। কত হলো কাজ করতে? 7-8 টাকা জানা নেই, কেমন হবে এটা নিয়ে যাবো। ওই চিঠিগুলো দেয় আর কি, যেরকম ও কাজ জানা না, এটা দিলে কিছু বুঝতে পারবে। আমি কয়েকটা লিখছি, এই বাকি যেটা আছে এই যে খুব বেশি নেই, বাকি আছে একটা 3টা, আর এই যে একটা মনেই থাকবে, কারণ এটা তো ইপিতে দেখেছি কিনা। তারপরে এখানে এই যে কাজ করতেছে, যেগুলো বুঝতে পারবো। হ্যাঁ, ওটার জন্য কাজ আটকে সব কমপ্লিট হয়ে গেছে। সরি, তাহলে বুঝা যাচ্ছে। তারপর আসলো ফিজিক্যাল অ্যাসপেক্টস অফ দ্য বিল্ডিং ফর ইকুইপমেন্ট, লোকেশন, পার্সিয়াল লোড ব্যালেন্সিং এন্ড সিস্টেম অ্যাডাপ্টিবিলিটি। এর মানে তোমার ইকুইপমেন্ট লোকেশন মানে হচ্ছে আমি যে অ্যাক্সেস ব্যবহার করবো, ওখানে ধরো ফ্রিজ হতে পারে, টেলিভিশন হতে পারে, কোনটা মেশিনারি হতে পারে, কোন লোকেশনে বসাচ্ছি, সেটা আমাদের একটা বড় ফ্যাক্টর আছে। আর একটা হচ্ছে কাস্টমার কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট ডিজাইন, মানে কনসেপ্ট মানে এনভায়রনমেন্ট ডিজাইন বলতে বোঝাচ্ছে ডিজায়ার, অর্থাৎ আমার যে ভিতরে যেটা থাকতেছে সেখানে আমাদের যে ওই যে পলিউশন ফ্রি কি পরিমাণ থাকতে হবে। যেমন অপারেশন থিয়েটার হলে একরকম হবে, যদি বেডরুম হয় একরকম হয়, কনফেকশন একরকম হয়, হিউমিডিটি কি ধরনের কন্ট্রোল থাকতে হবে, সেই জিনিসটাকে আমাদের মাথার মধ্যে রাখতে হবে। কনসেপশন এনভায়রনমেন্ট, এই সম্বন্ধে কি ধরনের এনভায়রনমেন্ট এখানে চাই, এটা একটা আমাদের ফ্যাক্টর মধ্যে এই 8টা পয়েন্ট আমাদের মাথার মধ্যে রাখতে হবে। প্রথম যে দেখো ফ্যাক্টরস অফ কোয়ালিটি অফ কনসিডারেশন আনতে হবে সিস্টেম ডিজাইনের জন্য। এরপরে যাও স্যার, এখানে প্রি কুলিংটা কি? প্রি কুলিং হচ্ছে যে তুমি যে চিল এয়ার যেটা রুমে পাঠাবা, তাই না? এখন যদি একটা তো কমন টেম্পারেচারে যাবে, এখন তুমি চাচ্ছ যে এটাকে একটু হায়ার করতে চাই, আরো লো করতে চাও, অথবা কি আরো তুমি একটু হিটিং করতে চাও, এই যেটা এটাকে প্রি কুলিং বলা হয়। নেসেসিটি অ্যান্ড ক্যাপাসিটি, মানে নেসেসিটি মানে কি, এটা প্রয়োজনীয়তা কিরকম সেটা দেখতে হবে। এটা নির্ভর করতেছে তোমার কি ধরনের আমি ওখানে মাল্টি ডিসিপ্লিনারি যদি তোমার অ্যাক্টিভিটিস থাকে, বুঝে বলো, সেটা একটা ল্যাবরেটরি আছে, একটা কমার্শিয়াল প্লেস, একটা উপরে হাউজিং আছে, দ্বিতীয় আবার মার্কেট আছে, মার্কেট একটা হোটেল আছে। এখন হোটেলে যেটা দেখা গেছে তুমি যে ডাক্তার যে টেম্পারেচারটা নিয়ে আসছো, ওটা যদি ঢুকো উইদিন শর্ট টাইমে দেখা গেল ওইটা
আর টেম্পারেচার, তখন ওখানে এডিশনাল তোমাকে আরেকটা কুলিং সিস্টেম দিয়ে ওটাকে আরো লো টেম্পারেচার নিয়ে আসতে হবে। অর্থাৎ স্পেসে ঢোকার আগে যেটা আমি নর্মাল সাপ্লাই আসতেছে সে ধরো 50 ডিগ্রি সেলসিয়াস এনাফ। এখন দেখা গেল যে ওখানে এমন একটা হট প্লেস ওই 50 ডিগ্রি সেলসিয়াস দিলে দেখা যাচ্ছে উইদিন শর্ট টাইম ওইটা আবার হয়ে যাচ্ছে, মানে ওটা করতে পারতেছে না, ওই হিট সে অ্যাবজর্ব করতে হবে। তখন এটা লো আরো লো টেম্পারেচার করাইয়া এটার জন্য পুরা পুরা সমস্ত বাতাস কিন্তু আমার লো করার দরকার নেই, শুধু পার্টিকুলার প্লেসের জন্য ওখানে আমার একটা প্রি কুলিং এর ব্যবস্থা থাকতে হবে অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট দিয়ে। বুঝে আসছে বলো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে যাও, পরে আমরা ইন্ডিভিজুয়াল আলাপ করতে এয়ার কন্ডিশনিং প্লান্ট, তাই না? এইটা একটা মোটামুটি তোমার যে একটা প্লান্ট, একটা ছোট একটা স্কুইটিক ভিউ দেখানো পুরো জিনিসটা এখানে আছে। একটা প্লান্ট বলতে যা বুঝায় মানে মানে সেটা সব অ্যাক্সেসরিজ গুলো আছে, কিন্তু টোটাল না, জাস্ট একটা হিসাবে সিম্পল ডায়াগ্রাম সেটা দেখানো হচ্ছে। দেখো টিপিক্যাল এর মানে এইটা হলো তোমার, দেখো এটা হচ্ছে আমরা যে রেফ্রিজারেটর সিস্টেম যেটা হচ্ছে মানে যখন এখানে আমাদের যে সিস্টেমটা এসেছে কম্প্রেসার, কন্ডেন্সার, ইভাপোরেটর, এইটা এই দেখো এখানে কম্প্রেসার, ইভাপোরেটর, এই যে কন্ডেন্সার, আসলে এখান থেকেই যাবে তোমার চিল্ড ওয়াটারটা মেইনলি। যে আমি এই যে ডাক্টে যে তোমার যে আমি এই যে ডাক্টে যে কুলিং কয়েল, যেটা এই কুলিং কয়েলে যে ঠান্ডা তুমি পানিটা যাবে, এই ঠান্ডা পানিটা কোথায় পাবো? সেটা হচ্ছে এই রেফ্রিজারেটরের মাধ্যমে। অর্থাৎ ইভাপোরেটরের যে হিট এক্সচেঞ্জারের সাহায্যে এখানে কি হবে, আমার চিল্ড ওয়াটার মানে সে লো টেম্পারেচারের ওয়াটার এখানে যাবে। তখন এখান থেকে যখন বাতাস, গরম বাতাস এটা কন্ট্যাক্টে আসবে, তখন ঠান্ডা হয়ে সে ডাকতে যাবে। যখন এই ওয়াটার টেম্পারেচার রাইজ করলো, সে ব্যাক করবে, ব্যাক করে কি হবে, আবার সেই সিস্টেমে আবার কোথায় চলে আসবে, আবার সে কম্প্রেসার ঢুকে যাবে, কম্প্রেসার হবে, কন্ডেন্সার হবে, তবে এক্সপানশন হবে, তারপর কি কুলিং হয়ে আবার কি এটা হচ্ছে ইভাপোরেটর, যেটা আমরা আগে পড়ে আসছি। আর মেইনলি তো কম্প্রেসার, এটা হচ্ছে কন্ডেন্সার। এখন আসো কন্ডেন্সারে যেটা হলো, এখন আগে যে ছোট ছোট পারপাস হতো আমাদের ন্যাচারাল এয়ার দিয়ে আমি কন্ডেন্স করাতে পারতেছি, কিন্তু লার্জ যখন কোনো প্রজেক্ট হয়, লার্জ তোমার সেট আপ হয়, তখন যদি দিস ইজ নট সাফিসিয়েন্ট, তখন ওখানে আমাদের কুলিং টাওয়ারে, যে কুলিং টাওয়ারের সাহায্যে কি হবে, এই অর্থাৎ কন্ডেন্সারে কাকে ঠান্ডা করতেছে, সে কিন্তু রেফ্রিজারেন্টকে ঠান্ডা করতেছে নাকি বলো? এটা একটা ক্লোজ সার্কিট। আমাদের রেফ্রিজারেন্ট সে ধরো তুমি R22, এটা একটা ক্লোজ সার্কিটে সে রান করতেছে। এখন কি হচ্ছে, ইভাপোরেটর কি হচ্ছে, ঠান্ডা হচ্ছে। এখন কি এই কন্ট্রাক্টটা তোমার কুলিং ওয়াটারে যে কয়েল, ওয়াটারটা ঠান্ডা করে ওয়াটারটা আমি এখানে পাঠিয়ে দিলাম, সে হিটেড হয়ে আবার এখানে চলে আসলো। এটা একটা ক্লোজ সার্কিট। আর ভিতরে যে সিস্টেমের ভিতরে রেফ্রিজারেন্ট, যেটা হচ্ছে ব্লাড, এটা রিসার্কুলেশন হবে। অর্থাৎ কি সে কম্প্রেসার থেকে যাবে, কোথায় যাবে, কন্ডেন্সারে যাবে, তারপর ইভাপোরেটরে আসবে, এই একটা ক্লোজ সার্কিট। এখন এই যে তোমার যখন কম্প্রেস করার পরেই তো কি হয়ে যাবে, ওখানে টেম্পারেচার রাইজ করে যাবে। এখন এটাকে ঠান্ডা করবে কিভাবে? বুঝে আসছো? বিফোর তোমার কি এক্সপানশনের জন্য যে ঠান্ডা করতে হবে, সেই জন্য কুলিং টাওয়ার, যেটা আমরা ন্যাচারাল যে কুলিংটা ব্যবহার করি। স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে প্রথমে রেফ্রিজারেন্ট হচ্ছে ওয়াটারকে স্যার ঠান্ডা করতেছে, সেই ওয়াটার আবার বাতাসকে ঠান্ডা করতেছে স্যার। হ্যাঁ, জি জি। স্যার এখানে যদি আমরা ডিরেক্ট রেফ্রিজারেন্টকে নিয়ে যেতাম স্যার উপরে, ওইখানে স্যার বাতাসকে ঠান্ডা করতাম, তাহলে কি হতো স্যার? এটা হচ্ছে ওই যে ভেরি রিস্ক। তুমি যদি মনে করো এখানে আনতে চাও, এটা তো একটা ভাইব্রেটিং একটা কম্পোনেন্ট, তাই না? কম্প্রেসার আছে বিশাল সাইজ। এখন যদি তুমি এখানে যে সরাসরি টিউব গুলো এখানে নিয়ে যাও, এটা তো বিশাল 10 তলা, 15 তলা, 20 তলা বিল্ডিং, তাই না? তুমি যে ওখানে যে নিয়ে যাবা, তাহলে আর এটা কোথায় রাখবা? এখান থেকে টিউবের যে সাইজ যেটা হবে, ওটা তো বিশাল লস হয়ে যাবে ওখানে, তাই না? তো ওখানে বিশাল তোমার ইনসুলেশন দিয়ে ওখানে কি করতে হবে। আর দ্বিতীয় কথা, লিক, যদি কোনো কারণে যেটা লিক হয়ে যায়, তখন কি হবে বলো? রেফ্রিজারেন্ট বের হয়ে যাবে বাতাসে স্যার। হ্যাঁ, তাহলে পুরো কলাপস করে গেল। জি স্যার। আর যদি আমার ওয়াটার লিক হয়, তাহলে তো স্যার ম্যানেজ করা যাবে স্যার। ম্যানেজ করা যাবে। বুঝতে বলো? অর্থাৎ আমার মূল যে হার্ট যেটা, সে তাকে সেভ করার জন্য এই কন্ডিশনে। ক্লিয়ার? জি স্যার, বুঝছি স্যার। এর আরেকটা কারণ আছে, আরেকটা দেখছে দেখো, সে যদি মনে করে এখানে আমি যদি একটা আমি চ্যানেল দেখাইছি, অর্থাৎ আসলে তো সে আরো লো টেম্পারেচার নিয়ে যেতে পারে, তাহলে এই যে ভেরিয়েবল আমি করতে পারবো। আমি সিল্ড ওয়াটার যেটা আছে, যেমন আমি এখানে যেটা ইউজ করতে, আরেকটা আমি অয়েল নিয়ে আরেক জায়গায় শিফট করতে পারি আর কি। একটা লো টেম্পারেচার, একটা হাই টেম্পারেচার, কারণ এখানে অনেক লো করে, এখানে একটা হিটার দেয়, সেটাকে আবার কুলিং এর গরম করে নেওয়া যাবে। মেইন হচ্ছে এটাই যে
এইটা হচ্ছে এই জন্য দেখবো। আরেকটা জিনিস সবসময় দেখবা, তুমি যে কোনো একটা এয়ার কন্ডিশন বিল্ডিং এ যাও, এটা খুঁজেই পাবা না। মানে এই যে সেকশন যেটা আছে, এটা হয় দেখবে আন্ডারগ্রাউন্ডে আছে, অথবা তোমার 20 তলার ছাদে আছে, অথবা অন্য কোনো একটা তোমার একতলা একটা বিল্ডিং এর মধ্যে এটা আছে এই প্ল্যানটা। বুঝতে পারছো? তো একটা তো হলো ওইটা, আরেকটা হলো যে তুমি যেখানে দাও এটা ভাইব্রেশন হবে না, ভাইব্রেশন হলে কি হবে, এটা সব টিউবের মধ্যে দিয়ে কি হবে, আমার স্পেস চলে আসবে, সব বিভিন্ন রকম নয়েজ হবে, হ্যাঁ, যে সাউন্ড পলিউশন যেটা বলে, এটা নয়েজ হবে। বুঝেছো? আর এটা যে বিশাল একটা লোড। সাধারণত যাদের স্পেস কম থাকে তারা দেখবা যে তোমার ওই যে এই যে রিসেন্টলি যে আমাদের এখানে একটা ওই যে অনন্যায় দেখবে একটা বানাচ্ছে যে তোমার হসপিটাল, তাই না, অ্যাপোলোর যে একটা ব্রাঞ্চ হসপিটাল, ওটা আমরা ইন্সপেকশন করতে গেছিলাম, দেখলাম যে ওরা এইটার জন্য আলাদা, এই সিলারের জন্য সে আলাদা তোমার একটা স্পেস রাখছে, সেটা মাত্র ওই যে গ্রাউন্ড দোতলায়, ওটা ফ্রি ফ্রম বিল্ডিং। যদি ওই স্পেসের ভিতরে বাইরে মনে হচ্ছে পুরো বিল্ডিং একটাই, কিন্তু ওটা আলাদা সেপারেট রাখা আছে, কিন্তু ওটার যেহেতু ডিজাইনটা ইনি ওইভাবে করছে, সুতরাং ওখানে ফাউন্ডেশন বইটা আলাদা, বিশাল একটা লোড। বুঝে আসছে বলো? একটু ক্লিয়ার আছে বলো? আর কি জানা আছে এখানে? চিল্ড ওয়াটারটা হিট মানে এয়ার থেকে হিট নিয়ে ব্যাক করে আবার কোথায় আসে, ইভাপোরেটর আসে? না, এয়ার তো যাবে না, এয়ার তো ভাই রিটার্ন রাখছে। এয়ার তো যাচ্ছে, আমি চিল্ড ওয়াটারটা কোথায় আসছে? চিল্ড ওয়াটারটা আবার ওই যে এটা সব এটা ক্লোজ সার্কিট, এই টিউবের মধ্যে সে ঘুরতেছে, এটা যে হিট এক্সচেঞ্জার এখানে, অর্থাৎ এখানে কাজ খালি স্যার রেফ্রিজারেন্ট থেকে হিটটা অ্যাবজর্ব করা। হ্যাঁ, হিট অ্যাবজর্ব করতেছে কুলিং ওয়াটার থেকে, যখন সে হিট হয়ে গেল, যখন ইভাপোরেটর আসলো, হিট অ্যাবজর্ব করে দিচ্ছে, ঠান্ডা হয়ে আবার এটা চলে আসবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা পাম্পের মাধ্যমে, পাম্প, এই পাম্পটা সে ক্লোজ সার্কিট, ফ্লো যেটা করা আছে পাম্প। কিন্তু আমার রেফ্রিজারেন্টটাকে কুলিং করতেছে না কুলিং টাওয়ার দিয়ে। রেফ্রিজারেন্ট যেটা, হ্যাঁ, যেটা ওই যে কন্ডেন্সারে তোমার যে ভ্যাপার হয়ে তারপর সুপারহিটেড হচ্ছে, ও কথা যদি আমি কন্ডেন্স না করি, তাহলে তো সে ওই এক্সপান্ড করলে তো সে আমাদের বেসিক যে প্রিন্সিপাল সেখানে তো আসতে পারবে না। ক্লিয়ার হয়েছে বলো? এই জন্য কুলিং টাওয়ার। ক্লিয়ার? আচ্ছা, তার নেক্সট আগাই, এরপরে যাও, এই যে ওয়াটার চিলার যেটা বলছি, সেটা কিছুক্ষণ আগে ডিসকাস করছিলাম, সেটি এখানে দেখানো হচ্ছে আলাদা করে, একটা ইভাপোরেটর, কন্ডেন্সার, কম্প্রেসার, এটাকে চিলার বলা হয়। সাধারণত দেখবা যদি গেলে তোমার এই রেফ্রিজারেশন সিস্টেম কেউ বলবে, বলে চিলার। এই চিলার বলতে ওই পুরো সিস্টেম, যেখানে কন্ডেন্সার, চিলার মানে কি, সিল্ড ওয়াটার যে তৈরি করে। চিলার মানে কি, যে সিল্ড ওয়াটারটাকে তৈরি করে, কে তৈরি করে, ওর যে কুলিং মিডিয়াসের সিস্টেম, সেই ব্যাপার থেকে সিল্ড হয়ে, মানে মেইন পারপাস হচ্ছে ঠান্ডা পানি সাপ্লাই দেওয়া, এই যে নাম দিছে চিলার। বুঝেছেন? কম্প্রেসর ওইটাই, যে কম্প্রেসর, কন্ডেন্সার, এটা প্রত্যেক আলাদা আলাদা, আমরা তো আগে করে আসছি। ডিজাইন বলতে বুঝতে এটা সিলেকশন। আমাদের আমাদের যেটা আমরা ডিজাইন ইঞ্জিনিয়ার, এখানে কিন্তু এটা ফেব্রিকেশন না, এটা আলাদা। এটা যে কম্প্রেসর, আমরা এখানে যেটা করবো সিলেকশন, মানে কত ক্যাপাসিটি মোটর লাগবে, কত কম্প্রেসর লাগবে, কত ক্যাপাসিটি কন্ডেন্সার লাগবে, সেটাই আমাদের ক্যালকুলেশন দিয়েছে আমাদের ডিজাইন। ঠিক আছে? আচ্ছা, এরপরে যাও, নেক্সটে আসো, এই যে ওয়াটার কুলিং, এখন যেটা বলে যে ওই যে যেটা কুলিং টাওয়ার, এটা তো বেসিক প্রিন্সিপাল কুলিং টাওয়ার। দেখো এই যে কন্ডেন্সার, এই যে রেফ্রিজারেন্ট গ্যাস যেটা ঢুকতেছে কোথা থেকে বলো, কম্প্রেসার থেকে, কন্ডেন্সার ঢুকতেছে, এদিকে লিকুইড বের আসছে। কারণ এই যে কে ঠান্ডা করতেছে, কুলিং টাওয়ার। কুলিং টাওয়ার প্রিন্সিপাল তো জানি, অর্থাৎ কি হচ্ছে বলো, এই যে ওয়াটার স্প্রে করলে কি হবে, হিট অফ ইভাপোরেশন, লেটেন্ট হিট অফ ইভাপোরেশন কি হয়ে যাবে, এখানে ঠান্ডা হয়ে পানিটা নিচে পড়বে, নিচে আবার কি পাম্প করে আমি এই কি তোমার কন্ডেন্সার ভিতরে কলের ভিতরে পাঠাইলে যাবে, এর ভিতর দিয়ে এসে তোমার ঠান্ডা পানি, উপর থেকে কি গ্যাস, এটা কন্ডেন্সার এসে লিকুইড হয়ে সে কি আবার তার সিস্টেমে চলে যাবে। মানে কোথায় চলে যাবে বলে, এই কন্ডেন্সার থেকে বেড়ে কোথায় যাবে, থ্রোটল বাল্বে, না ছোট এক্সপানশন বাল্বে যাবে, সেক্ষেত্রে কোথায় যাবে, ইভাপোরেটরে যাবে। এর কথা কম্প্রেসার, এটা ক্লোজ সার্কিট। আর এখন ওই যে যেটাতে ভ্যাপোরাইজ হয়ে গেল, টেম্পারেচার রাইজ করে গেল, সেটাই কন্ডেন্স করার জন্য আমার এই কুলিং টাওয়ার। এর যে মানে ভিতরে যে অংশ যেটা কাজ করতেছে, এই যে ওয়াটার লেভেলকে কন্ট্রোল করার জন্য ফ্লোট ভালভ আছে, মেইনলি এসে কিন্তু এখানে ওই যে ল্যাটিন হিট অফ ইভাপোরেশন। ঠিক আছে, এটা একটা গেল। পরে আসো এয়ার হ্যান্ডলিং ইউনিট, সেটা তো আমরা গতকাল প্রথমেই শুরু করছি। এয়ার হ্যান্ডলিং ইউনিট যেটা থাকে, যেটা বলতেছিলাম, এই যেটা এয়ার, এটাকে রিটার্ন হয়ে আবার ডাকতে যাবে, পার্সিয়ালি যাবে, কিছু বাইর করে দিব। এটা জাস্ট তোমার ওই যে এনভায়রনমেন্টাল পলিউশনটা কন্ট্রোল করার জন্য। কিছু আমার এখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাক্সিড হয়, তো প্রেশারের সাথে মিক্স হয়, তখন নর্মালাইজ, মানে মানুষের জন্য ক্যাপেবল হয়। আর এই অপারেশন থিয়েটার, তো এটা পুরাটা বাদ দিয়ে দিতে হবে।
অপারেশন থিয়েটার হলে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, এই এয়ারটাকে সম্পূর্ণ কি করতে হবে, অ্যাডজাস্ট করে দিতে হবে, ফ্রেশ আর সবসময় ঢুকে দিতে হবে। কোনো এখানে কোনো কন্টামিনেন্ট রাখা যাবে না অপারেশন থিয়েটারে। বুঝে আসছে বলো? এটা গেল। এখন চলে আসো, এটা একটু ডিটেলসে বলছে কি কি জিনিস থাকে এখানে। দেখো কতগুলো অপশন থাকে, ওই যেটা বলতে হিটিং অপশন, কুলিং অপশন, ড্যাম্পার। হ্যাঁ, এটাতে ফ্লো কন্ট্রোলের জন্য। হিটিংটা হচ্ছে কি, অর্থাৎ এখানে তো একটা টেম্পারেচার আসছে, আমি যদি চাই এই মানে এটাকে আরেকটু টেম্পারেচার রাইজ করতে কোনো একটা ব্রাঞ্চের জন্য, তাহলে আমি হিটিং কয়েল, এটা তো তোমার কি অপশনাল। অপশন মানে কি, যখন দরকার তখন ব্যবহার করবো, যখন কি হবে তখন সে ধরো সিজনাল ভেরিয়েশন হচ্ছে কি হবে, আমার ঠান্ডা কিছুটা দরকার আছে, কিন্তু ওখানে কুলিং কয়েলে যেটা আসতেছে সে ধরো অনেক লো টেম্পারেচার আছে, তোমার 15°C, এখন আমার লাগবে তোমার 20°C, তখন আমি কিছু হিটিং কয়েল অন করে সেটাকে আমি কিছু গরম করে তারপর আমি সাপ্লাই দিতে পারবো। আচ্ছা, তারপরে আসো, এগুলো তো কিছু লাগবে না, জাস্ট আইডিয়া। এটা হচ্ছে কি ধরনের ফ্যান ব্যবহার করে সেটা, এটা আমাদের এত ডিটেলস এখানে দরকার নেই, দেওয়া আছে। স্যার এখানে ড্যাম্পারটা কি স্যার? ড্যাম্পারের কাজটা কি? ড্যাম্পারের মেইন কাজ হচ্ছে তোমার যে ভাইব্রেশন কন্ট্রোল, আর এটা হচ্ছে ফ্লো কন্ট্রোল। দুইটি নাম বলে ড্যাম্পার, কিন্তু বেসিক্যালি ড্যাম্পার হচ্ছে তোমার ওই যে ভাইব্রেশন কন্ট্রোল করার জন্য, মানে আইসোলেশনের মতো আর কি। এই সাধারণত রাবারের থাকে। এই যে এখানে যেটা দেওয়া আছে, এই যে ড্যাম্পার যেটা, এই যে এটাতে দুইটা জয়েন্টে তোমার রাবারের একটাই থাকে, মানে থাকে, যাতে কি হবে এখান থেকে কোনো ধরনের নয়েজ যেটা আসে, নয়েজটা ট্রান্সমিট না হইতে পারে এখানে, এটাকে অ্যাভয়েড করার জন্য। আচ্ছা, এরপরে তোমরা যাও একটু দেখাচ্ছি, সেটা হলো এই, এখন আসো ভালো করে বুঝো। এখন যেটা আরেকটা হলো এই যে যেটা আরেকটা খেয়াল করো, স্পেস অ্যাজ বিল্ডিং এর যেটা বড় একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সিঙ্গেল পারপাস অকুপেন্স, মাল্টিপারপাস অকুপেন্স। এটা আমাদের মাথায় রাখতে হবে। সিঙ্গেল পারপাস অকুপেন্স মানে কি, সে ধর একটা প্রেয়ার রুম, মসজিদ হইতে পারে না বলো, শুধু একটা কনফারেন্স রুম, বুঝে আসছে বলো। আর একটা যেটা হাউজিং, আর একটা হলো কি কমার্শিয়াল স্পেস, মানে নিচে তো মার্কেট, উপরে হলো কি হবে বলো, উপরে হবে তোমার হাউজিং। আর একটা তোমার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি বা ল্যাবরেটরি, নিচে ল্যাবরেটরি, উপরে তোমার হাউজিং। বা মিউজিয়ামে বিভিন্ন মিউজিয়ামে কি হয়, লাইব্রেরি থাকে, ওখানে স্টোর থাকে, তারপর কতগুলো স্পেস থাকে, অনেক কোল্ড স্পেসে রাখতে হয়, এই যে মিউজিয়াম। তাহলে এই হচ্ছে মাল্টিপারপাস, বুঝেছে বলো। তাহলে এইটা আমাদের বলে যে হোটেল, হসপিটাল, এগুলো সব মাল্টিপারপাস, স্কুল, কলেজ এটসেট্রা মাল্টিপারপাস। আর যদি ওইটা হয় যে রেস্টুরেন্ট, এটা কমন স্পেস, অফিস স্পেস, এগুলো থেকে তোমার সিঙ্গেল পারপাস। আর এরপর আসো, এখন এটা একটা ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষা থাকে, মানে আমাদের টোটাল সিস্টেমে আরো কিছু কম্পোনেন্টস থাকে যেটা আমরা ওখানে, এটা হচ্ছে জাস্ট হচ্ছে কন্ট্রোল, টু কন্ট্রোল দা সিস্টেম, আমাদের কিছু ওখানে অ্যাক্সেসরিজ থাকে, সেটা আমাকে আনতে হবে। যেমন আছে দেখো, প্রথমেই আউটডোর এয়ার ইনটেক। এখানে দেখো, এখানে তোমার যেটা আগে দিছিলাম, এটা একটা কমপ্লিট একটা তোমার সিস্টেম থাকবে, কিন্তু এইটা মানে এইটা না, এটা সবসময় কিন্তু একসাথে সবকিছু রান করবে না। ফর এক্সাম্পল দেখো, এখানে এসে তোমার এই যে আউটডোর এয়ার, ঠিক আছে, এরপর দেখো এই রিটার্ন এয়ার, এরপর দেখো যে প্রি হিটার, যে বলতে প্রি, ওখানে যে প্রি কুলার, এখানে প্রি হিটার, বুঝতে পারছো বলো, প্রি হিটার। এরপর দেখো এটা আমি, এটা কিন্তু দেখো এই যে হিটিং যেটা করতেছে, এটা কিন্তু কোনো ইলেকট্রিক না। এই যে এখানে যে বয়লার, এখানে একটা বয়লার আছে, বয়লার থেকে স্টিম নেওয়া। কারণ বয়লার কেন কি বলো, এটা দুইটা পারপাস আছে, বয়লার অনেকগুলো পারপাস, যেটা আমরা দেখেছি আগে, যে একটা হচ্ছে হিটিং করতে পারে, একটা কি বলো হিউমিডিফিকেশন করতে পারে, হিটিং এন্ড হিউমিডিফিকেশন। মনে আছে তো, আমরা যে প্রথম দিকে পড়াইছিলাম যে যদি মনে করো আমার এয়ারের হিউমিডিটি কন্ট্রোল করতে হবে, হিউমিডিটি কি করতে হবে, রাইজ করতে হবে, আবার হিটিংও করতে হবে শীতকালে। তাহলে কি হবে বলো, তাহলে কি হবে, আমাকে যদি আমি এখানে বয়লার স্টিম, আমি যদি স্টিম স্প্রে করি, তাহলে কি হবে, হিটিং হবে, আবার কি হবে, ময়েশ্চার কন্টেন্ট হবে। আর শুধু হিটিং করতে চাই, তাহলে ওই হিটিং কয়েলের ভিত্তিতে আমি এখানে স্টিম, মানে বয়লার স্টিমকে সাপ্লাই দিলে হয়ে যাবে। দেখো হিটার, এখন বলতে পারছো ইলেকট্রিক হিটার কেন ব্যবহার করতেছি না, ওইটা রিস্ক, মানে রিস্ক। আর একটা হলো কি, ওইটা তোমার বেশি, মানে খরচ বেশি। আর যে আমার একটা মাল্টিপারপাসে আমি বয়লারকে ইউজ করতে পারি, সেটা ইন্ডাস্ট্রিটা বয়লার তো লাগবেই। তাহলে ওখান থেকে আমি ওই বয়লারে একটা সেকশন দিয়ে কি আমি আমার এয়ার কন্ডিশনিং সিস্টেমে আমি ব্যবহার করতে পারবো, বুঝে আসছে বলো। এই জাস্ট লাইক দিস। এখন দেখো এই যে প্লান্ট, এখন দেখো এখানে কি আছে, হিটার আছে, ডিমিউমিডিফায়ার। ডিমিউমিডিফায়ার মানে কি বলো,
ডিহিউমিডিফায়ার মনে আছে? ডিহিউমিডিফায়ার মানে কি? মানে ডিহিউমিডিফিকেশন। মানে যে ময়েশ্চার কমানো। ময়েশ্চার কমালে কি হলো বলো? এখন কি হবে মানে কুল। এই দেখো যার জন্য কি হয়েছে দেখো, এই যে এখানে ডিহিউমিডিফায়ার যখন আমরা ওই যে ওয়াটার স্প্রে, কুলিং ওয়াটার স্প্রে করে আমি কি করতাম না, সরি, মানে কিভাবে করতে পারে, ওই যে কুলিং ওয়াটার দিয়ে কয়েলের ভিতরে পাস করে যখন বাতাসে ময়েশ্চার থাকবে ওটা আইসে কনডেন্স করে এটা বেরিয়ে চলে আসবে। আমার বলার উদ্দেশ্য যে যত ধরনের অ্যাক্সেসরিজ সব থাকবে, কিন্তু এইটা হচ্ছে আবার কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করতে হবে কখন যেটা রিকোয়ারমেন্ট সেটা আর কি আমি এখানে মন করবো, অথবা এটা প্রোগ্রামিং করা থাকবে যে এই বুঝে আসছে বলো। হিউমিডিটি যদি বেড়ে যায় তাহলে কি হবে, ওখানে কুলিং ওয়াটারে কি হবে, ওটাকে সাপ্লাই বাড়াই দিতে হবে, তো কনডেন্স করে ওই লিমিটে চলে আসবে। এবার সেন্সর থাকবে, সেন্সর তোমার কি কন্ট্রোল করবে, বুঝে আসছে বলো। এখন দেখো যদি কোনো সময় যদি তোমার লেআউট আঁকতে বলে তাহলে এই জিনিসটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষা দেয়, এই ফিগারটা ড্র করা, ড্র করে কম্পোনেন্টস গুলো জাস্ট লিখাই যাবে। যেমন এখানে বলছিলাম কি বলো, আউটডোর এয়ার ইনটেক মানে কি, এই যে আউটডোর এয়ার ইনটেক। এরপর দেখো প্রিহিটার, এখানে প্রিহিটার কিভাবে হয় সেটা বলতেছিলাম। রিটার্ন এয়ার ইনটেক মানে কি, রিটার্ন এয়ার ইনটেক, ঠিক আছে না। ফিল্টার, ফিল্টার কেন বলো, ওই যে ডাস্ট ফ্রি করার জন্য। ডিহিউমিডিফায়ার কেন, ওই যে ময়েশ্চারকে কন্ট্রোল করার জন্য। জাস্ট এইভাবে একটা লাইন করে এটা লিখে দিলে হয়ে যাবে। তবে হিটিং কয়েল কেন বলো, হিটিং করার জন্য। হিউমিডিফায়ার কেন, ওই যে কি বলো ওখানে স্প্রে করা, এটা যদি দেখো দেখো না, ফ্যান, ডাক সিস্টেম, এয়ার আউটলেট, এয়ার টার্মিনাল, এখানে দেখো কতগুলো, প্রায় 17টা পয়েন্ট আছে আর কি। বয়লার অ্যাক্সেসরিজ, পাইপিং, কুলিং টাওয়ার, এটা হলো কি টোটাল সিস্টেমের যে অ্যাক্সেসরিজ গুলো লাগবে সেটাই, ঠিক আছে বলো। আচ্ছা এরপরে একটা আরেকবার আসো, একটা ভালো করে খেয়াল করে দেখো, যেটা আছে টাইপস অফ দ্য সিস্টেম। আমরা যে প্রথমে সিস্টেম বলছিলাম এর মধ্যে কিছু ভেরিয়েশন আছে। কি লিখছে, ডাইরেক্ট এক্সপানশন সিস্টেম, অল এয়ার সিস্টেম, অল ওয়াটার সিস্টেম, এয়ার ওয়াটার সিস্টেম। যেটা তুমি একজনের প্রশ্ন করছিলে যে ডাইরেক্ট এক্সপানশন সিস্টেম হলো যে সরাসরি রেফ্রিজারেটর যেখানে কাজে লাগানো হয়, এটা ছোট ছোট স্কেলে, যেটা আমাদের ডোমেস্টিক পারপাসে আমাদের ইন্ডিভিজুয়াল রুমের জন্য আমরা করি, এয়ার কুলার সেটা, যেমন এটা। এই যে ডাইরেক্ট এক্সপানশন সিস্টেম মানে হলো যে এই যে ধরো এই যে আমাদের এয়ার কুলার, এইটা সেটা দেখো, এই যে কম্প্রেসার, তারপরে কি বলো কন্ডেন্সার, এক্সপানশন ভালভ, ইভাপোরেটর। ইভাপোরেটরটা আমার রুমের মধ্যে ঢুকাই দিলাম। ডাইরেক্ট এক্সপানশন কেন বলা হচ্ছে, এই দেখো আউটডোর এয়ার এখানে ঢুকলো, ঢুকে গেল, এটা যখন পাস করলো ঠান্ডা বাতাস রুমের মধ্যে ঢুকলো, এটা হচ্ছে ডাইরেক্ট। বুঝতে পারছি বলো। অর্থাৎ যেটা আমাদের উইন্ডো টাইপ যে আমার এয়ার কুলার, এটা সেইটা, এটা একটা সিস্টেম। কিন্তু এগুলো সেন্ট্রাল এয়ার কন্ডিশনে কখনোই ব্যবহার করা যাবে না, কারণ কি এখানে কোনো হিউমিডিটি কোনো কন্ট্রোল নাই এখানে, বুঝে আসছো, শুধু কুলিংটা একসাথে করা, বুঝে আসছো। এটা হচ্ছে আমাদের নর্মাল যে এয়ার কুলার যেটা ইউজ করি সেটাই প্রিন্সিপালে কাজ করে, অর্থাৎ সরাসরি এয়ারটা ইভাপোরেটরের উপর দিয়ে ক্রস করে ঠান্ডা হয়ে স্পেসে ঢুকতেছে, ঠিক আছে। আবার দেখো আরেকটা যেটা বলছে, দেখো এখানে কি হচ্ছে, এই যে অল এয়ার সিস্টেম, এখানে যে বলতেছে আরেকটা কি দেখো অল ওয়াটার সিস্টেম। অল ওয়াটার সিস্টেম কি দেখো এখানে, এখানে দেখো কোনো ইভাপোরেটর কম্প্রেসার কিছু নাই, ওই যে চিল্ড ওয়াটার যেটা, এই যে চিল্ড ওয়াটারটা এখানে আসতেছে, এখানে এয়ার ফ্যান যেখানে ক্রস করাচ্ছে কি হবে, এখানে স্পেস ঠান্ডা হচ্ছে, বুঝেছো বলো। এখানে কি আছে যে ওয়ার্ম অর কোল্ড ওয়াটার ফ্রম দ্য রেফ্রিজারেন্ট প্ল্যান্ট, যেটা ওই চিল্ড ওয়াটার যেটা আমি দেখাইছিলাম। এই চিল্ড ওয়াটার একটা এখানে ব্রাঞ্চ থাকবে, আর এখানে এয়ার ফ্লো করবে, তাহলে কি হবে এখানে কন্ট্রাক্ট এসে কি হবে, যেটা আমাদের সেন্ট্রাল এয়ার কন্ডিশনে করা সেটাই সিস্টেম, মানে এখানে চিল্ড ওয়াটারটা ডাক্টের ভিতর যাবে, কন্ট্রাক্ট এসে ঠান্ডা হবে, এইটা একটা। এর আরেকটা আছে দেখো, এই যে রিটার্ন, এটা হচ্ছে সেন্ট্রাল যেটা, যেটা আমরা ডিজাইনের মধ্যে যেটা আছে একদম পুরো ডাকটে এসে পুরো স্পেসকে সেটা করে দিলাম। আর ওখানে ছিল, এখানে আমাদের সুবিধা কি দেখো, এখানে অসুবিধা যেটা হলো মানে জেনারেল যেটা সাপ্লাই সেটাই রুমে ঢুকতেছে, বুঝে আসছো। আর এখানে কি হলো বলো, ইন্ডিভিজুয়ালি আমি কন্ট্রোল করতে পারবো, আমার রুমে যদি ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে চাই আমি এখানে করতে পারবো। যেমন এই যে ফ্লো, এই যে এখানে একটা কি আছে, একটা ব্লোয়ার আছে বা একটা ফ্যান আছে, এটা স্পিড কন্ট্রোল করতে পারবো, আমি ফ্লো রেট কন্ট্রোল করতে পারবো। আর যে আমি যদি চাই যে আরো একটা ওয়ার্ম ওয়াটারও সাপ্লাই করতে পারবো, মানে তাহলে কি হবে, আমি এখানে ঠান্ডা গরম দুইটি আমি এখানে অ্যারেঞ্জমেন্ট করতে পারবো, বুঝে আসছো। আর এইটা হচ্ছে আমার কন্ট্রোলে থাকে না, সাধারণত কি সেন্ট্রালি যেটা হয় সেটা এখানে পাঠানো হয়। আরেকটা আছে দেখো, এখানে দুইটাই থাকবে, এখানে দেখো এখানে এই যে এটা হলো যে কি, যে এই যে ওয়ার্ম অর কোল্ড ওয়াটার সিস্টেম, আবার ওয়ার্ম অর কোল্ড ওয়াটার সেন্ট্রাল স্টেশন অ্যাপারেটাস, মানে সেন্ট্রাল, ওই সেন্ট্রাল থেকে একটা সাপ্লাই আসলো আর এর এখানে এডিশনাল থাকলো, বুঝতে পারিনি। এইটা হলে সেন্ট্রালি যেটা আসবে কমন আসবে,
আর এডিশনালটা কি হবে, ওইটাকে যদি আমি কোনো মডিফাই করতে চাই, কন্ট্রোল করতে চাই, তাহলে আমি অ্যানাদার একটা আমার এখানে একটা সোর্স থাকবে, যেটাতে সেন্ট্রাল যেটা আসবে, ওই সেন্ট্রালকে আমি কখনো আরো লো টেম্পারেচার ঠান্ডা করতে পারবো, আবার হিটার উপর হিটিং করতে পারবো, বুঝাইতে পারিনি। আমি বলছি সেন্ট্রালে শুধু 15°C এয়ারটা ঢুকতে। এখন আমি চাচ্ছি, এটা তো আমার হাতে নাই, এটা তো সেন্ট্রালি চলে আসছে, এখন আমি চাচ্ছি যে এটাকে আমি কত 20° করবো, তাহলে কি আমি ওয়াটার এখানে সাপ্লাই দিয়ে দিলাম এক্সচেঞ্জে। আর যদি না আমি 12° করতে চাই, তখন কি কুলিং ওয়াটার এখানে সাপ্লাই দিতে পারি। তো এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার কি বলো, দুইটা আর কি, যে মানে অল এয়ার এন্ড ইসের সিস্টেম। এই যে চারটা এখানে সিস্টেম বলা হয়েছে, দেখো ডাইরেক্ট এক্সপেনশন সিস্টেম বুঝে আসছে, অল ওয়াটার সিস্টেম, শুধু ওয়াটার যাবে, এয়ার এন্ড ওয়াটার সিস্টেম, অল এয়ার সিস্টেম। অল এয়ার সিস্টেম সেন্ট্রাল যেটা শুধু কুলিং এ আসে। এয়ার ওয়াটার সিস্টেম মানে কি বলো, ওই যে মানে এয়ারও থাকবে আর ওয়াটারও থাকবে, আর অল ওয়াটার মানে সম্পূর্ণ ওয়াটারই থাকবে। এইটাতে ডাইরেক্ট একটা হচ্ছে ওয়াটার, ভালো করে খেয়াল করো, তারপর হচ্ছে যে অল এয়ার, এটা কি এয়ার এন্ড ওয়াটার। আর এটাও পরীক্ষা থাকে, তার ফিগার সেটটা আইকে এটা একটু ডিসকাস করে দিবে, ঠিক আছে? আচ্ছা, এই হলো মোটামুটি আজকের পড়া, বুঝেছে? এটা হচ্ছে সিস্টেম আমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে না? একটু কোনো একটু জিজ্ঞাসা করবা। আবার বলি, এটা হচ্ছে মানে অল এয়ার সিস্টেম মানে কি, আমাদের সেন্ট্রালি আমার যে সিল্ড ওয়াটার যে ডাক্টে ঠান্ডা করে বিভিন্ন রুমে পাঠাইছে, ওইটি আমাকে কি করতে হবে, এইটা হচ্ছে অল এয়ার। আর এটা কি, আমি যদি আমার রুমকে আরো বেশি তোমার কন্ট্রোলে আনতে চাই, নর্মাল সাপ্লাইটা আনলাম, এরপর এডিশনাল আমি এখানে একটা অ্যারেঞ্জমেন্ট রাখলাম কি কোল্ড অথবা ওয়াটার সিস্টেম, যেটা কি হবে ওই বাতাস যেটা নর্মালি একটা সার্টেন টেম্পারেচার ঠান্ডা হয়ে আসতেছে, সেটাকে আমি মডিফাই করতে পারবো, আমি টেম্পারেচার রাইজও করাইতে পারবো, আবার এটা ফলও করাইতে পারবো। আর এইখানে যেটা বলছে, এখানে কি আছে বলো, শুধু ওই যে ওয়াটার টিউব যাবে, এখানে একটা আলাদা ব্লোয়ার দিয়ে আমি এটা ক্রস করে আমি তোমার এটা হিটিং করা যাবে, আবার কুলিংও করা যাবে। এটা হচ্ছে এটা ওয়াটার সিস্টেম। এটাকে ডাইরেক্ট এক্সপেনশন মানে কি, পুরো ইভাপোরেটরটা এখানে আমি সেট করে দিলাম, এখানে ফ্যান দিয়ে বাতাসটা কন্ডেন্স করে এখানে নিয়ে। স্যার অল ওয়াটারটা স্যার আরেকবার বলেন, অল ওয়াটার। এই যে অল ওয়াটার মিন্স মানে হলো তোমার ওই চিল্ড ওয়াটার যেটা আছে, বুঝতে পারছো, চিল্ড ওয়াটার যেটা, সেটার মধ্যে আমি কি করলাম, আমি আমার রুমের মধ্যে নিয়ে আসলাম। আর আগে ছিল চিল্ড ওয়াটার করতেছে ডাইরেক্ট তোমার ডাক্টে থাকতো, ডাক্ট থেকে রুমে আসবে, তাই না? আমি করলাম কি ওই চিল্ড ওয়াটারের একটা ব্রাঞ্চ আমার রুমে নিয়ে আসলাম। তাহলে কি হবে বলো, এখন তো আমি এটা উপর দিয়ে কয়েলের উপর দিয়ে আমি যদি তোমার কি করি, ফ্যান চালাই দিই, তাহলে কি হবে, ওটা ঠান্ডা হয়ে বাতাস রুমের মধ্যে ঢুকবে। আবার যে আমি মনে করি যে না, আমার আরেকটা কয়েল থাকবে, এটা হচ্ছে বয়লার থেকে স্টিম, আবার বাতাস ফ্লো করলে কি হবে, আমার গরম বাতাস আসবে শীতকালে, আর শীতের দিকে গরম বাতাস আসবে। হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ আছে বলো। আচ্ছা, ওটা হবে না, তুমি ওটা ঠিক আছে, ও আসো, আমার তো অনেকগুলো কাজ আসছে ডিপার্টমেন্টে, দুইটা মিটিং আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসের মধ্যে, ঠিক আছে, আমি ক্লাসের মধ্যে আছি, ক্লাসের মধ্যে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। কোনো সমস্যা নাই, সেটা দেখি না, আমরা আলাপ করে দেবো, তখন আসি একটু তারপর। আচ্ছা। না যাও না, আমি ক্লাসের মধ্যে থাকবো, যাও না। হ্যাঁ শোনো, আমি ক্লাস করতেছি, ক্লাস। তোমরা বুঝতে পারছো বলো, আর কোনো প্রশ্ন আছে? না স্যার। আমাদের সিআর আছে, সিআর কেউ নাই তো, যে কথা বলতেছে সে কে বলো না, নাম বলো।
আমি বলতেছি আমার ওই যে এখন মোটামুটি ক্লাসটা শেষের দিকে বুঝছো, ওই যে কুলিং লোড ক্যালকুলেশনের একটা অ্যাসাইনমেন্ট। স্যার কুলিং লোডের যে স্যার টেবিলটা করাইছিলেন ওখানে স্যার কিছু প্রবলেম আছে স্যার, ওগুলো একটু স্যার ওই ইকুইভ্যালেন্ট টেম্পারেচার টেবিলটাতে হ্যাঁ, স্যার ওখানে কিছু ডাটা কেমনে আসছে স্যার ওইটা বোঝা যাচ্ছে না। আচ্ছা তাহলে মোটামুটি দাঁড়াও দেখি। আচ্ছা তাহলে ওখানে যাই। এটাই তো নাকি বলো? স্যার এখানে স্যার ডেলটিসিটা স্যার কিভাবে আসছে ডেলটিসি? ডেলটি, ডেলটিসি এই যে তোমার ডেলটিসি হলো তোমার ওই যে এটা, এই যে তো এই দুটা কোথায় এটা না, এই দুটা ডেলটি ডেলটিসি বলতে হতো না, ডেলটিসি। স্যার এটার পাশেরটা স্যার, এটার পাশেরটা, এটা তার পাশেরটা স্যার, স্যার আট যেটা আছে, আট যেটা আট। জি স্যার এটা স্যার। হ্যাঁ ওই তো, এটা তো সরাসরি এর থেকে আসছে তো, এই যে কত 20 জি স্যার ওখানে 14 আর 19, স্যার এখানে 19 আর 14টা কেন আসতেছে, মানে এই টেম্পারেচার ডিফারেন্সটা কেন আসতেছে এটা বুঝতেছি না, মানে 14 ডিগ্রি এবং 19 ডিগ্রি কেন আসতেছে? এইটা হলো এইটা হচ্ছে তোমার একটা দিয়ে দিচ্ছে ওরা, ওই যে রেঞ্জ এটা দিয়েছে দুইটা আর কি, বুঝলেন? সাধারণত এটা থাকে কিন্তু আমাদের আছে 20 স্যার ডিগ্রি। স্যার এখানে চার্টে লেখা আছে যে আমার যদি আউটডোর টেম্পারেচার 95 ডিগ্রি ড্রাই বাল্ব হয় এবং যদি আমার রুমের যে ড্রাই বাল্ব টেম্পারেচার যদি মানে 80 ডিগ্রি হয় তখন আমি চারটা ইউজ করতে পারবো, কিন্তু আমার কোশ্চেনে দেওয়া আছে স্যার 75 ডিগ্রি ড্রাই বাল্ব রুমে এবং আউটসাইডে 94 ডিগ্রি। আমি যদি চিন্তা করি 75 এবং 94 তার মধ্যে ডিফারেন্স হচ্ছে 19 ডিগ্রি, এটা বুঝি, কিন্তু 14 ডিগ্রিটা কোথা থেকে আসছে স্যার এই জিনিসটা বুঝতেছি না স্যার। মানে এই ওই চার্টটা যেটা তৈরি করা হয়েছে এই দুইটা রেফারেন্স, এই যে 14 ডিগ্রি একটা হতে 19 ডিগ্রি এটা হতে পারে, দুইটার রেফারেন্স, দুইটার জন্য প্রযোজ্য আর কি। ডেইলি রেঞ্জ 14 ডিগ্রি হইতে পারে, 19 ডিগ্রি হইতে পারে। তো এই যে রেঞ্জটা স্যার আমার রেঞ্জ তো দেওয়া আছে কোশ্চেন স্যার। ওই তো ওটা থেকে ওটা তার দিছে অ্যাপ্রক্সিমেট চার্ট এডিউস করছে, এই জন্য এটা উল্লেখ করা আছে। আমাদের কোশ্চেন দেওয়া স্যার রেঞ্জ হচ্ছে 20 ডিগ্রি। বি দেওয়া আছে তো, এটা আমরা যে এই চার্টটা করসপন্ডিং আমরা 20 তো চার্ট নাই, আমার চার্টটা আছে 19 ডিগ্রি আর 14 ডিগ্রির জন্য, এই জন্য আমি এটা অ্যাপ্রক্সিমেট 19 ডিগ্রির জন্য এটা কনসিডার করবো। বুঝতে পারিনি? তুমি যেটা বলছো ডেইলি রেঞ্জ যেটা আছে, এই যে এটা যে কারেকশন ফ্যাক্টর যেটা, এটা বলা আছে 14 ডিগ্রি ডেইলি রেঞ্জ হলে 19 ডিগ্রি, এখন আমার 20 ডিগ্রি তো নিয়ার টু 19, এই জন্য এই চার্টটা আমি এটা ইউজ করতেছি। বুঝে আসছে? বলো, ক্লিয়ার করতে পারিনি? আমরা ওই যে কোল্ড স্টোরের জন্য করছি না, যেমন আমি ওয়েট মিক্সড ভেজিটেবল পাইনি, তখন আমরা বিম ধরে নিছি, ওটা কাছাকাছি। আচ্ছা বুঝতে পারছি। বুঝছে? আর এখানে একটা জিনিস আছে যে ইস্ট উইন্ডোতে টেবল 33 তে, ওখানে স্যার ওই পেজে ওইটাই যেখানে ছিল ওখানে স্যার, হ্যাঁ এখানে স্যার যে টেবল 33 নিচে যে 26 হ্যাঁ 6 ইন্টু 3 ইঞ্চি স্যার, এই 6 ইন্টু 3 ইঞ্চি বলতে এটা কি বোঝায়, এটা কিভাবে আসছে এটাও ক্লিয়ার না। 6 ফিট বাই 3 ফিট। কারণ স্যার এখন হ্যাঁ উইন্ডো দেওয়া আছে স্যার অন্য, মানে উইন্ডো দেওয়া আছে 7.5 ইঞ্চি 7 ইঞ্চি আর মানে 4 ইঞ্চি দেওয়া আছে স্যার উইন্ডো অ্যাপ্লিকেশন। ওই তো মানে এটা তো সেম কেস, এখানে হচ্ছে যেমন এই যে 10 ইঞ্চি ব্রিক এটা আমার দেওয়া আছে, এটা একটা সরাসরি পেয়ে গেছে। জি স্যার। এখন এই যে ওই রকম কি ওই সাইজ কি ওখানে নাই, না স্যার নাই। যার জন্য এটা ধরে নিলাম। সত্য কথা যখন তোমার ডাইরেক্ট থাকে আর যখন কোথাও আমি অন্য একটা নিব তখন এই রেফারেন্সটা উল্লেখ করতে হয়। বুঝতে পারিনি? আমার যে 20 ডাটা দেওয়া আছে এই সাইজের জন্য, তোমার আমাদের 7 ফিট বাই 3.5 ফিট যে সাইজটা ওই সাইজের জন্য করসপন্ডিং ডাটাটা নেই। জি স্যার। যার জন্য আমি যেটা কনসিডার করব সেটা আমি এখানে শো করতে হবে, আর না তো আমার আরেকজনে ভুল ধরবে। স্যার হুম, স্যার আমাদের এক্সাক্ট যদি ডাটা টেবিল না থাকে স্যার আমরা তাকে ইন্টারপোলেট করে তারপরে লিখতাম স্যার। এখন যে ওইটাও নিতে পারো আর এটা হচ্ছে তোমার ওয়াই যেটা, এটা তো তুমি নিজেই বুঝতে পারছো, তো টোটাল লোডের উপরে আমি 10% বা 20% আমি ভেরিয়েশন কেন করি, এই সেফটির জন্য। আর তুমি যদি ওর ইন্টারপোলেশন করে তত ডিজাইন তুমি 1 বছরে শেষ করতে পারবে না।
কথা আছে, বুঝে আসছো তো? আর একজাক্ট মানে যে ইন্টারপোলেশনটা করা টাফ হবে ওটা আমরা হচ্ছে অন্যটা ধরে করব, কিন্তু যেটা ধরবো এটা শো করে দেব। গুড 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 গুড, এটা এখনো না, এটা তোমার বাস্তব ডিজাইন। ইট মিন যদি তুমি মনে করো তুমি যেটা ডিজাইন সাবমিট করলা প্রপোজাল, এই মানে এটা মনে করো না এটা দিস ফাইনাল, বুঝেছে? সে ধরো এক্সাম্পল আমি বলি, যেমন সে ধরুন ওই যে এয়ার মানে কি এয়ারপোর্টে তোমার একটা তোমার এই সে ডিজাইন, সে কুলিং একটা ডিজাইন, এটা একটা কোম্পানি করলো, বুঝেছে? বললো ডিজাইন সাবমিট করলো, তারা পেমেন্টও হলো, কিন্তু বলে যে না, ফাইনাল পেমেন্টটাকে বলছে এটা চুয়েট থেকে এটা ভেরিফাই করতে হবে, চুয়েট থেকে ভেরিফাই করবে। এখন আমি যখন ভেরিফাই করতে গেলাম তখন দেখলাম যে এখানে 20, কিন্তু তোমার উইন্ডোর সাইজ 7 ফিট বাই 3 ফিট, তাহলে আমি তার ভুল ধরলাম না, বুঝেছো? আসলে সে ভুল করে নাই, কারণ সে ভুল করছে কি ওই রেফারেন্সটা দেয়। যদি সে বলতো যদিও সাইজ 7 ফিট বাই 3 ফিট, কিন্তু আমি এটা 6 ফিট বাই 3 ফিট করে আমি করছি। এটা ক্লিয়ার বুঝেছে? বলো, যখনই অ্যাজাম্পশন করতে হবে সেটা কি করতে হবে, আমাকে ওখানে কি করতে হবে, শো করতে হবে। স্যার এখানে 6 ফিট 3 ফিট ধরেই কি স্যার ডিজাইন হয়ে যাবে? তাহলে স্যার সমস্যা হবে না? না, এত কিছু হবে না, মানে হাজার হাজার কিলোওয়াটের মধ্যে কিছু হবে না। আমি ফাইনালি যে 10% 20% তো লাগছে এই জন্য। এইটা হলো যে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসে, কারণ এটা স্ট্যান্ডার্ড সাইজ, এই যে 6 ফিট বা 3 ফিট এটা স্ট্যান্ডার্ড সাইজ, কারণ এই টেবিলটা স্ট্যান্ডার্ড সাইজে করা হয়। তো আমি বলছি 7 ফিট আছে তোমার, মানে কি আমার নিজের মধ্যে চয়েসের মধ্যে ভেরিয়েশন করলাম, বুঝেছো? এই যে 10 ইঞ্চি ব্রিক, এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। এখন যে তুমি যদি 11 ইঞ্চি একটা বানাও, বানাইতে পারো, কিন্তু সেটা আমার এই রেফারেন্সে আনতে হবে। হ্যাঁ, ও যেটা বললো এখানে 10 ইঞ্চি আছে, 12 ইঞ্চি আছে, মধ্যে ইন্টারপোলেট তুমি 11 ইঞ্চি করে নিলাম। স্যার সমস্যা হলো স্যার টেবলতে স্যার এরকমভাবে এরিয়াটাকে ইন্টারপ্রেট করা যাচ্ছে না। আমার কাছে 6 ইঞ্চ যেমন 6x6x4 আছে। এইবার বুঝছো তো? না এখন তো তুমি তো উত্তর দিয়ে দিলা, সমস্যা তো ইন্টারপ্রেট ওই জন্য করা যাচ্ছে, এই জন্য তো আমি কাছাকাছি রেফারেন্সটা নিব। কারণ স্যার আমাদের 6x6x4 আমার 6 ইঞ্চি 6 ইঞ্চি 4 ইঞ্চি পুরুত্ব, এটার ওয়েট দেওয়া আছে 14, কিন্তু আমি এটাকে কেমন ইন্টারপ্রেট করবো যে স্যার 6x3 ইঞ্চি এর তিনটা ইন্টারপোলেট তো এই জন্য বললাম, ইন্টারপোলেট অ্যাভয়েড করার জন্য তুমি ওখানে একটা রেফারেন্সকে তুমি ধরে নিবে, তোমার যেটা কাছাকাছি ধরে নিবে, ঠিক আছে? আর স্যার ইন্টারনাল হিট গেইনের স্যার একটা সমস্যা ছিল। হ্যাঁ বলো, ইন্টারনাল হিট গেইন, হ্যাঁ কোথায় আর নিচে? জি স্যার। স্যার এখানে মনে হয় স্যার এয়ার রিকোয়ার্ড পার পারসন ইন ল্যাবরেটরি, এটা কোনটা ধরবো স্যার? রিকমেন্ডেড হলো স্যার 15 হয় চার্টে, কিন্তু 14 দেওয়া আছে, আবার এখানে ক্যালকুলেশন ইউজ করছে 12। স্যার এই জিনিসটা মানে এটা হ্যাঁ প্রথমটা স্যার, হ্যাঁ ভেন্টিলেশন সিএফএম পার পারসন, এয়ার রিকোয়ার্ড পার পারসন, এটা ভুল। এটা তুমি এই যে 14 আছে তো, 12 তো অন্য কারণে 14 জন মানুষ স্যার, 14 জন মানুষ, 14 জন মানুষ, হ্যাঁ হ্যাঁ। আর এটা 12টা কি সিএফএম? 12টা স্যার কেন নিচে জানি না, কিন্তু স্যার চার্টে দেখতেছি স্যার ওখানে চার্টে আছে 15, কিন্তু এখানে লেখছে 14 কাছাকাছি স্যার, কিন্তু এখানে আবার ইউজ করছে 12। স্যার ভুল হয়েছে, ভুল আছে, এটা ভুল। একই সমস্যা স্যার এই নিচেরটাতেও আছে 4.4, এটা 5.5 হবে স্যার। হ্যাঁ ওইটাই দিবা। আরেকটা স্যার একটু নিচে গেলে ভালো হয় স্যার। আচ্ছা এই যে এখানে লাইটে কত, মানে লাইটের পাওয়ার কতটুকু, আর ইকুইপমেন্টের ল্যাটেন্ট হিট কত, এটা করতে হবে স্যার। লাইটের পাওয়ার কতটুকু আর ইকুইপমেন্টের হিট ল্যাটেন্ট হিটটা কত হবে, এটা কোনো টেবিলে নাই ল্যাটিন থাকার কথা তো, এখানে টেবিলে লেখা নেই স্যার, এই জন্য স্যার। ও মানে টেবিলটা এখানে উল্লেখ করি না, তুমি আছে ওটা ওই টেবিল থেকে না হয়েছে। এই যে ল্যাটিন এখানে দেখো, ল্যাটিন ডিউ টু ময়েশ্চার গেট ফ্রম ইকুইপমেন্ট B2 পার আওয়ার পার, না এর থেকে নেওয়া হয়েছে। তুমি একটা চার্ট সার্চ করে দেখো তো পাবা, আছে, বুঝছো তো? এটা আছে, ওই টেবিলটা হয়তো এখানে উল্লেখ করি নাই, ঠিক আছে? তো আমি দেখে নেবো আর কি, এটা আচ্ছা এটা উল্লেখ আছে, টেবিল থেকে নেওয়া হয়েছে। ওখানে দেখবা যে সেন্সিটিভিটি লেটেন্ট হিট, এটা আছে চার্টে দেখছিলাম। কোল্ড স্টোরেজে তো স্যার লাইটের পাওয়ারটা দেওয়া থাকতো, হ্যাঁ এত ওয়াটার লাইট আছে, হ্যাঁ। তো এখানে তো স্যার লাইটের পাওয়ারটা ওরকম তো বলেন, এখানে প্রবলেমে কি আছে? লাইটের পাওয়ারটা দেওয়া নাই স্যার, লাইটের পাওয়ারটা তারা কোথা থেকে নিছে স্যার?
এত ল্যাটিন ল্যাটিন হিটটা স্যার না মেবি না, এই যে লাইট এটা তো, হ্যাঁ, ওয়াট পার লাইট ইনটু নাম্বার অফ লাইট, লাইট পাওয়ার এই যে 1000 ওয়াট যেটা ধরছে। জি স্যার, এটা স্যার নাই স্যার, এটা কোথাও। আচ্ছা, তাহলে না হলে তুমি এই করে নিবা, অ্যাজাম্পশন করে দিবা, অথবা ওখানে অ্যাজাম্পশন করে নিবা। হয়তো স্যার এটা এই দুটো অ্যাজাম্পশন করে নিয়ে আসো স্যার। হ্যাঁ হ্যাঁ, নিজাম সঙ্গে নিয়ে যাবা। না, এটা অ্যাজাম্পশন না, এটা তো স্ট্যান্ডার্ড। এটা 1050 বিকিউ পার পাউন্ড পার আওয়ার, এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে তো। আর এইটা তোমার অ্যাজাম্পশন, এটা তোমার তোমার 1000 ওয়াট হইতে পারে, 500 ওয়াট হইতে পারে, 700 ওয়াট হইতে পারে। যদি তুমি না না থাকে তুমি ধরে নিবা, অসুবিধা নেই। আচ্ছা স্যার। আরেকটা হচ্ছে স্যার, এখানে যদি কোনো মানে সবুজ জাতীয় কোনো জিনিসপত্র থাকে, শাকসবজি জাতীয়, তাহলে স্যার রেসপিরেশন হিসাব করতে হবে না? মানে ওগুলো তো মাইনর, এটার সাথে এগুলো ই হবে না, কারণ ওটা তো কোল্ড স্টোরেজ, এটা তো কোল্ড স্টোরেজ না, এটা হচ্ছে আমার উদ্দেশ্য, এটা হচ্ছে আমার হিউম্যান কম্পোস্ট। তুমি ওখানে বলতেছে ওই যে ঘরের মধ্যে যে তোমার কেউ তোমার ওই যে বাসা বাড়িয়ে তোমার রুমের মধ্যে কি তুমি 100 টন তুমি কি শাকসবজি রাখবা নাকি? এখানে তো মেন হয়েছে তোমার ইন্টারনাল ইকুইপমেন্ট বলতে বোঝাচ্ছে যে তুমি কোন টিভি, রেডিও বা কোন একটা এই জিনিসগুলো রাখলা, বা একটা এই ধরনের ছোটখাটো জিনিস, ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, সাউন্ড সিস্টেম, এই জিনিসগুলো হচ্ছে তোমার অ্যাক্সেসরিজ। বুঝছো, এখানে শাকসবজি দরকার না। শাকসবজি রাখো তুমি ফ্রিজের মধ্যে রাখবা আর কি। জি স্যার। জান, তোমরা শোনো, আর একটা তোমার ভুল করা, এটাকে তোমরা মনে করো না, অনেক করো কি স্যার যেহেতু লিখছে চলতো আমি ওই চলতো লিখে দিলাম না। তোমরা টেবিল থেকে যেটা পাবে সেটা লিখবে। আর এইটা এমন ম্যাচ করবে না, এটা তো দেখে দেখে করবে, এটা তো তোমার না, এটা তো তোমার ওই যে না দেখে তো না। আমার উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসটা তোমরা নিজেরা প্র্যাকটিস এই জন্য করবা, এটা তোমাদের একটা বেসিক একটা ফাউন্ডেশন হইলো। কারণ এখন বেশিরভাগই দেখা যাচ্ছে সফটওয়্যার হয়ে গেছে, বুঝছো। তোমাদের প্র্যাকটিস যখন করতে তখন সফটওয়্যার, কিন্তু সফটওয়্যার হইলো তুমি বেসিক যদি না জানো তুমি সফটওয়্যারটাকে এক্সারসাইজ করতে পারবে, তখন ওভার সফটওয়্যার এরর গুলো তুমি ধরতে পারবে না। আর যদি এটা প্র্যাকটিস করো তাহলে সফটওয়্যার যে কোথাও মেল ফাংশন করে তুমি বুঝতে পারবে যে কোন প্রবলেমটা হচ্ছে বেসিক কনভার্সনে কি, কারণ তুমি সফটওয়্যারে খালি আউটপুট গুলো দেখবা। তুমি সফটওয়্যার তুমি এই ডাটা গুলো দিয়ে দিলা, করসপন্ডিং পুরো সে কুলিং লোড ক্যালকুলেশন করে দেখাই দিবে, কিন্তু কোথায় কি হলো তুমি এটা বুঝতে পারবে না। সুতরাং এই ডিটেলসটা তুমি যদি একটা প্র্যাকটিস করো তখন তোমার সামনে এটা কাজে লাগবে। আর এটা তো এখন মাস্ট, এটা বিশাল একটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এই যে এয়ার কন্ডিশনিং সিস্টেমে। এই জন্য আমার উদ্দেশ্য, আমি তো যেটা সাদা প্রত্যেক ইয়ারই এইটাকে দেই, এই সে কমন প্রবলেম এই জন্য দেই যে হয়তো কিছু ডাটা ভেরিয়েশন করে দেয় যাতে ক্লাসে এটা করে, মানে 1 ঘন্টা সময় নিয়ে ওরা নিজেরা প্র্যাকটিস করে, এবং শর্ত থাকে এটা যে যত ভুল করবা তত বেশি নাম্বার বেশি পাবা। কথা বুঝছো তো, এটা বলা উদ্দেশ্য যে নিজেই করতেছে, নিজে শিখতেছে, এই ঠিক আছে। আর 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 কোনো প্রশ্ন? তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকো ইনশাল্লাহ। তাহলে এটা আমি রোববার দিন, ঠিক আছে তো, রোববার দিন। স্যার স্যার সোমবার দিন দিলে ভালো হয় স্যার। সোমবার তো আবার একটা স্যার রবিবার শুক্র শনি বন্ধের পরে স্যার সোমবার দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সোমবার দিন তাহলে ইনশাল্লাহ ওই যে 9টায়, ঠিক আছে ইনশাল্লাহ আমি নোটিশ দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা এটা টাইমটা একটু বেশি দেন স্যার। দিব তো, ওই যে 1 ঘন্টা দিব, 2 1 ঘন্টা 2 ঘন্টা দিবেন বলছিলেন স্যার। 2 ঘন্টা দিবেন বলছিলেন। আচ্ছা স্যার, ঠিক আছে, 2.5 ঘন্টা দিলে ভালো হয়। Assignment তো না স্যার। না না শোনো, লাগে না তো, 1.5 ঘন্টা। আর একদিন দেন স্যার, একদিন। স্যার একদিন দেন স্যার। স্যার এটা অনেক বড় স্যার, অনেক না বড়। না না এটা হবে না, তাহলে এটা হবে না। শোনো, স্যার এটা 5 ঘন্টা লাগছে স্যার। আমি বলি শোনো, কথা শোনো, যেটা আমি জানি তো, তোমার তো আইডিয়া নেই, সেজন্য কথা হচ্ছে হয়তো নষ্ট করে লাভ থেকে ফালায় রাখবা, সেরকম দেখা যাবে তুমি কুমিল্লা থেকে ঢাকা চলে আসছো, ঢাকা থেকে চিটাগাং চলে আসতেছো ওই বন্ধুর কাছে, বরং তুমি ওখানে বসে বসে কাজ করো। বুঝে আসছে? আর